আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এই রায় দেন। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চের এ রায়ে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি খালাস পেলেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, অতীতের রায়ে ক্রিমিনাল বিচার ব্যবস্থা পরিবর্তন করে বিচারের নামে অবিচার হয়েছে। আদালত তথ্য প্রমাণ মূল্যায়নে ব্যর্থ হয়েছে। এটিএম আজহারের আইনজীবী বলেন, এই রায়ের মাধ্যমে সত্য জয়ী হয়ে মিথ্যা পরাজিত হয়েছে। তবে এই রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান বিচারে কোনো প্রভাব পড়বে না, বরং আরও মানসম্মত হবে বলে জানান রাষ্ট্রপক্ষ। রায়ে সন্তুষ্ট হয়ে শুকরানা নামাজ আদায় করেন অনেকে। সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছে। আজকে থেকে এখন থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি আজ। গতকাল বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ এদিন ধার্য করেন। এর আগে গত ১ ডিসেম্বর ২১শে আগস্টের ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা, আপিল বিভাগেও হাইকোর্টের আদেশই বহাল থাকবে। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা আজও মিছিল করছেন। ফলে সচিবালয় ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির সদস্য। কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রবেশ করতে দেওয়া হয়নি কোনো গণমাধ্যম কর্মীকেও। এদিকে সচিবালয়ে আজ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সচিবালয় এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধের আদেশ মানার আহ্বান জানানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত ২৭শে মে সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। সচিবালয়ের ভেতরে ও বাহিরে ১৪৪ ধারা মেনে চলার আহ্বান জানায় ডিএমপি। অন্যদিকে সচিবালয়ের দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদ আমলাদের উৎখাতের দাবিতে সচিবালয়ের বাইরে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চ। আমাদের এখানে কোন ১৪৪, ২৮৮ থেকে যত ধারা দেখায় কোনো ধারা আমি মানবো না, আমরা মানবো না, যতক্ষণ পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জনপ্রশাসনের যারা দায়িত্বে আছে, যে উপদেষ্টারা দায়িত্বে আছে, সে এসে আশ্বস্ত না করবে ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে আমরা এখানে এভাবে রোদে বৃষ্টিতে না ঘুমিয়ে নির্ঘুম থেকে মরে যাব। আপনারা জানেন যে এই আইনে যে কেউকে সরকার যে কোনো কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিশে, বিনা শোকজে চাকরিচ্যুত করতে পারবে। এটা তো হইতে পারে না, এটা তো কোনো সভ্য জাতির কোনো আইন হতে পারে না। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, এই মুহূর্তে সচিবালয় ও আশেপাশে পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়াও জানতে চাই, প্রবেশের ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে কিনা? সিনথিয়া, সচিবালয়ে আজকে ইতিমধ্যেই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘোষিত দর্শনার্থীদের প্রবেশ অনির্জন কারণবশত যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি পালনের জন্য ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছেন এবং সচিবালয়ের যে প্রত্যেকটি প্রবেশদ্বার রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং যাদের ভিতরে প্রবেশ করছেন তাদের যথাযথভাবে অনুমোদন রয়েছে কিনা সেই বিষয়টি দেখার জন্য তারপর এবং দেখে সেটি বিবেচনার মাধ্যমেই তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আর সরকারি কর্মচারী যে আদেশ সংশোধন, যে আদেশ
25-2000 সেটি যে বাতিলের দাবিতে আজও ভিতরে আমরা জানতে পেরেছি যে কর্মচারীরা তারা সেখানে বিক্ষোভ সমাবেশ করছেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে সচিবালয়ের ঠিক বাহিরে অবস্থান করছেন দুর্নীতিবাজ কর্মকর্তা এবং আমলাদের যারা ফ্যাসিবাদ সমর্থন করেছেন যেসব আমলারা, সেই সব আমলাদের উৎখাতের জন্য জুলাই মঞ্চ তারাও অবস্থান করছেন। তো সব মিলিয়ে বলা চলে যে এই যে সচিবালয়ের যে আজকে যে পরিবেশ, যে কর্মচারীরা যে আন্দোলন করছিলেন 14 দিনের মতো আজকে আন্দোলনে তারা অব্যাহত রেখেছেন, সেগুলো নিয়ে সচিবালয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ির বিষয়ে দর্শনার্থীদের জন্য সেটি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রবেশের বিষয়ে তারা যে যথাযথ ভূমিকা পালন করছে, তার বাইরেও আমরা দেখতে পেয়েছি যে সাংবাদিকরা এখনও আমরা বাহিরে অবস্থান করছি, যারা বিভিন্ন গণমাধ্যমে যারা কর্মরত রয়েছেন সাংবাদিকরা যারা ভিতরে সচিবালয়ে প্রবেশ করেন। তবে কিছুক্ষণ পর হয়তো আমরা ভিতরে প্রবেশ করতে পারবো এমন এই সম্ভাবনা রয়েছে। তারপরেও বলা চলে যে এই পুলিশের পক্ষ থেকে এবং অন্যান্য যারা প্রশাসনের পক্ষ থেকে যারা রয়েছেন তারা এই বিষয়গুলো খুব নজরদারিতে রেখেছেন যেন কোনো রকম বিশৃঙ্খলা এখানে ঘটতে না পারে, এই ধরনের সভা সমাবেশ বা অপ্রীতিকর ঘটনা নিয়ে, সেই জন্য তারা সজাগ রয়েছেন। তবে সব মিলে বলা চলে যে তাদের যে দাবি দেওয়ার বিষয়ে যে তারা যে বিক্ষোভ করছেন সেটি যেমন ভিতরে অবস্থান করছেন, তারা ঠিক একইভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাহিরে তৎপর রয়েছেন। সিনথিয়া, ধন্যবাদ। দর্শক, মোবাইল আর্থিক সেবা খাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এখন বক্তব্য রাখছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। প্রথম যে আমাদের পর্যবেক্ষণটা সেটা হচ্ছে যে আরেকটু লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আমাদের অন্যান্য সুবিধার পাশাপাশি রেমিটেন্স, যেটা আমাদের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম, সেখানেও কিন্তু এমএফএস গুরুত্বপূর্ণ রোল নিয়েছে। যদিও তার সিংহভাগ এখনো পর্যন্ত অবৈধ, সেটা সাম্প্রতিককালে মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বৈধ প্রক্রিয়ায় কিন্তু বেশ উল্লেখযোগ্যভাবে এমএফএসটা ব্যবহৃত হচ্ছে। যদি আমার হিসাব ভুল না হয়, যে বাংলাদেশে যে রেমিটেন্সের প্রবাহ বাৎসরিক, তার কমপক্ষে 5% মতো বৈধ প্রক্রিয়ায় এমএফএসের মাধ্যমে আসে। অবৈধ প্রক্রিয়া কতটুকু আছে সেটা সম্বন্ধে বিভিন্ন তথ্য আছে, খুব বলবো যে নির্ভরযোগ্য না হলেও বিভিন্ন প্রাক্কলন আছে, সেটা আপনারা দেখছেন, সিআইডির একটা তথ্য আছে। কিন্তু বৈধভাবেও যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং করতে পারে, সেটি এই খাতের জন্য আমি মনে করি যে গুরুত্বপূর্ণ। এটা সরকার এবং অংশীজনের আরও গুরুত্বপূর্ণ অ্যাটেনশন, মনোযোগের যে দরকার, সেটি বলা বাহুল্য। এটি বলার পরে আমরা যেটা বলবো, যেটি বলতে চেয়েছিলাম, যে খাতটি যে বিকশিত হলো সেটি আসলে খুব আমাদের স্ট্র্যাটেজিক্যালি বা কৌশলগত চিন্তাভাবনা থেকে শুরু করে আইনগত কাঠামো তৈরির উপর ভিত্তি করে একটা সমন্বিত নীতিমালার উপর নির্ভরশীল হয়ে খাতটি বিকশিত হয় নাই। যার ফলে যেটা উদ্দেশ্যমূলকভাবেই হোক আর যেভাবেই হোক, এই খাতটিকে আবার বিভিন্নভাবে করায়ত্ত করার জন্য রাজনৈতিকভাবে প্রভাবশালী মূলত এবং তাদের ছত্রছায়ায় বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে নগদকে কেন্দ্র করে যে অনিয়ম, দুর্নীতি, অনাচার হয়েছে, মানে নীতি দখল হয়েছে, প্রাতিষ্ঠানিক দখল হয়েছে, প্রাতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছে, এবং তার মধ্যে আবার যেটা নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক, তাদেরকেও ব্যবহার করা হয়েছে বা তারা ব্যবহৃত হয়েছে, তারা নিজেদেরকে ব্যবহৃত হতে দিয়েছে। তো এই প্রক্রিয়াটাকে মূলত ফ্যাসিলিটেট করেছে নীতি কাঠামোর ঘাটতি এবং রাজনৈতিক প্রভাব, এবং সেই কারণে এটি যতটুকু বিকশিত হওয়ার সম্ভাবনা ছিল হয়নি। যদিও আমি বলবো যে নীতি কাঠামো দখল হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে নগদকে সুবিধা দেওয়ার জন্য উদ্দেশ্যমূলকভাবে, তা সত্ত্বেও পুরো মার্কেট ক্যাপচারটা কিন্তু নগদের হাতে যায়নি এখনো। যেটা হয়েছে মূলত আপনারা দেখছেন যে বিকাশের হাতে মূলত মার্কেট মানে সবচেয়ে ডমিনেটিং ফোর্স হিসেবে বিকাশ এখন আছে। সেখানেও বিভিন্ন ধরনের আমরা ঘাটতি দেখতে পেয়েছি, যেগুলো আপনারা লক্ষ্য করেছেন। এবং এইটির ফলে যেটা হয়েছে যে আমরা যে অন্তর্ভুক্তির কথা বলছি, যে লক্ষ্যে মূলত এই সেবাটা চালু হয়েছে এবং প্রতিষ্ঠিত যে বিকশিত হয়েছে, অন্তর্ভুক্তি হয়েছে, কিন্তু অন্তর্ভুক্তির বাস্তব সুফল যারা বিশেষ করে নারী, প্রান্তিক জনগোষ্ঠী যাদের পাওয়ার কথা, সেটা কিন্তু তারা পায়নি। কারণ কিন্তু আমরা আবার যে চিত্রটা দেখিয়েছি, এই সবের কারণে এই নীতি কাঠামো ঘাটতি এবং কি বলে যে
সেবা মূল্য মোটামুটিভাবে সেবা প্রদানকারীদের হাতে একচেটিয়াভাবে হস্তান্তরিত থাকায় বা নিয়ন্ত্রিত থাকার ফলে যেটা হয়েছে যে স্বাভাবিক ব্যাংকিং খাতে যেই ধরনের মূল্য দিতে হয় সেবাগুলোর জন্য তার তুলনায় অনেক বেশি মূল্য। রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের লিফট ছিঁড়ে 9 জন আহত হয়েছেন। সকাল 8:45টার দিকে দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে 3 জন গুরুতর, তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার ভবন কর্তৃপক্ষকে পাওয়া না গেলেও প্রত্যক্ষদর্শীরা জানান বিকট শব্দে লিফট ছিঁড়ে পড়ে। ভবনটিতে কর্মকর্তারা লিফট বদল না করা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেয়। এর আগেও এই লিফট দুর্ঘটনায় একজন মারা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 18 তলা ভবনটি বিডিবিএল ব্যাংকের, এতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। লিফট যখন ছিঁড়ে পড়ছে, ঠিক আছে, তখন আমি বুঝতে পারি না যে লিফটে যে এরকম হয়েছে। তখন আমরা এই জায়গায় কি হলো পরে আমরা এই জায়গার মধ্যে লিফট ফাঁকা করে 3 জন আমরা বের করছি অলরেডি। লিফটগুলো 1 বছর থেকে ঠিক করা হয় না, প্রায় বছর খানিক, 2টা লিফট 1 মাস থেকে 1.5 মাস থেকে 2টা লিফট টোটালি অফ করার জন্য ওনারা দেখছি বিল পাস হচ্ছে না এরকম করে প্রায় আজকে এই অবস্থা। আমরা প্রায়ই লিফট উঠার সময় বলি যে হট্টগোল করতেছে, লাড়াচাড়া করতেছে, আপনারা এটা ঠিক করেন। আমরা করতেছি, বিল পাস হয়ে আসবে, এরকমভাবে করতে করতে আজকে এই ইনসিডেন্টটা ঘটছে। পুকুরে দুর্বৃত্তের দেয়া বিষে প্রায় 20 লাখ টাকার মাছ মারা যাওয়ার পথে বসে পড়েছেন তরুণ উদ্যোক্তা মাজহারুল ইসলাম মামুন। এ ঘটনা ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলার আগলাপাড়া গ্রামে। শনিবার দিবাগত রাতে মাছের পরিচর্যা শেষ করে বাড়ি ফেরেন তিনি। রোববার সকালে পুকুরে দেখতে পান ভাসমান মৃত মাছ। সকালে ফোন দিয়েছে আমার লোকজনে, তা যে লাইট বন্ধ করে গেছে, তখনও মাছ ভাসে ওঠে নাই মরা। আমার কিছু ভুট্টা করছিল, ওই ভুট্টা শুকানোর জন্য বস্তা নিতে আসে দেখে যে মাছ বাসা শুরু হয়েছে। তখন আমার ফোন দিয়েছে, আমি দ্রুত, তখন আনুমানিক 8টা বাজে আমি আসছি। দেখে এই অবস্থা, দেখি সব ট্যাংরা, গুলশা আর হলো আপনার এই নোনা ট্যাংরা, এই 3 ট্যাংরা ভাসে অলরেডি শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হত্যা চেষ্টার মামলায় 3 জনকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে চাঁদনী চক মার্কেটে ওই শিক্ষার্থীর সঙ্গে দরদাম নিয়ে বাকবিতণ্ডায় জড়ায় এক দোকানি। তাকে হেনস্থা করা হয়েছে এমন খবর চাউর হলে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের উপর হামলা করে স্থানীয় ব্যবসায়ীরা। এতে আহত হন 10 থেকে 12 জন শিক্ষার্থী। এ ঘটনায় 5 জনের নাম উল্লেখ করে এবং আরও 50 থেকে 60 জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিক্ষার্থীরা। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।